আশা করি সব ছাত্রছাত্রীরা খুব ভালো আছো। তোমাদের প্রত্যেককে আবার আজকের এই ভিডিও ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস। এখন আমাদের ক্লাস 10-এর ভূগোল বইয়ের ভারত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ওপরেই সেই অধ্যায়ের অন্তর্গত ভারতীয় কৃষি, সেই কৃষি নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটা আজকে আমরা করছি। আর আমাদের এই আজকের ক্লাসে আলোচনার মূল বিষয় হলো ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভারতীয় কৃষিকাজ সম্পর্কে। ভারতীয় কৃষিকাজ কি, ভারতীয় কৃষির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক, এই সমস্ত এইটুকু বিষয় নিয়েই আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এর আগের ভিডিওটি তোমরা দেখে নেবে, সেখানে সেই ক্লাসের আলোচনাগুলো রয়েছে এবং সেখানে তোমাদের এই যে একটি তথ্য যে মোট জমি 35% সেচের আওতাভুক্ত ভারতে, অর্থাৎ ভারতের মোট কৃষি জমির 35% হলো সেচের আওতাভুক্ত। এই যে তোমাদের তথ্যটা নিয়ে আলোচনা করেছিলাম, 2026 সালে বর্তমানে এই তথ্যটা একটু পরিবর্তন হয়েছে। এটা হলো বর্তমানে ভারতের মোট কৃষি জমির 35% নয়, 55% জলসেচের আওতাভুক্ত। বুঝতে পারলে তো? বর্তমানে ভারতীয় কৃষি জমির মোট কৃষি জমির 55% জমি কিন্তু জলসেচের আওতাভুক্ত, অর্থাৎ 55% জমিতে জলসেচের ব্যবস্থা রয়েছে। তো এই নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে মূল টপিকটি নিয়ে, সেটি হলো ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। ভারতীয় কৃষি নিয়ে গত ক্লাসটা আলোচনা করা হয়েছে এবং আজকেও আলোচনা করছি। এই ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলো এই ক্লাসে তাহলে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে তোমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, 1 নম্বর যে বৈশিষ্ট্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি অর্থাৎ প্রধান জীবিকাই হলো কৃষি। আমি একবার একটু পড়ছি। 2-1টি অঞ্চল বাদ দিলে এখনও ভারতের অধিকাংশ প্রান্তে সেই প্রাচীন পদ্ধতিতে চাষবাস হয়। চাষি ফসল উৎপাদন করে তার পরিবারের জন্য। ফসলের যে অতি সামান্য উদ্বৃত্ত হয় তা স্থানীয় বাজারে বিক্রি করে। এখানে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে এইখানে যেটা বলা হয়েছে সেটা হলো আমাদের ভারতে যদি আমরা কৃষি চিত্রটা দেখি, তাহলে কিন্তু সামান্য কিছুটা অঞ্চল বাদে বাকি যে কৃষি জমি, বাকি যে কৃষি ব্যবস্থা, সেখানে কিন্তু চাষবাস হয় সেই পুরাতন পদ্ধতিতেই। প্রাচীন পদ্ধতিতে যেভাবে চাষবাস হতো সেইভাবেই কিন্তু হয়ে আসছে। যদিও আমরা এখন 2026 সালে দাঁড়িয়ে বিজ্ঞানের উন্নতির জন্য কৃষিতেও কিন্তু তার প্রভাব পড়েছে। যদিও কৃষি ব্যবস্থাতেও অনেক আধুনিকতা এসেছে, আধুনিক যন্ত্রপাতি, আধুনিক বিভিন্ন পদ্ধতিতে চাষ করা হয়, তবুও কিন্তু ভারতীয় কৃষির অধিকাংশ জমিতেই কিন্তু সেই প্রাচীন পদ্ধতিতে এখনও চাষবাস করা হয়। ভারতীয় কৃষির কিন্তু 100% জমিতেই কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষবাসের ব্যবস্থা এখনও কিন্তু গড়ে তোলা সম্ভব হয়নি। তারপরে জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে আরও একটি কথা বলা হয়েছে যে নিজস্ব চাহিদা পূরণ। হ্যাঁ, জীবিকার জন্যে যে কৃষি, মেন কথা হলো এখনও কিন্তু যারা চাষবাস করেন তারা কিন্তু নিজের পরিবারের, আগে তো পরিবারের চাহিদাটা পূরণ করতে হবে, সেই পরিবারের জন্যই কিন্তু তারা আগে ফসল উৎপাদন করেন এবং নিজের পরিবারের চাহিদা পূরণ করার পর যেটুকু অতিরিক্ত বেঁচে থাকে সেটুকুই তারা স্থানীয় বাজারে বিক্রি করেন। এটাই স্বাভাবিক। আগে তো চাষি তার নিজের পরিবারের চাহিদাটা পূরণ করবেন, প্রয়োজনটা আগে মেটাতে হবে, তারপর যে উদ্বৃত্ত বা অতিরিক্ত কৃষিজ ফসল, ধান বা অন্য যে কোনো কৃষিজ ফসল থাকবে সেটাই তিনি স্থানীয় বাজারে বিক্রি করবেন এবং তার অর্থ উপার্জন হবে। তো এটাই হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এখানে যেটা মূল কথা বলা হয়েছে সেটা হলো এখনও পর্যন্ত আমাদের দেশের কৃষি জমির বেশিরভাগই কিন্তু সেই প্রাচীন পদ্ধতিতে চাষবাস হয়
সব জায়গায় আধুনিকতার ছোঁয়া কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহার এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। আর দ্বিতীয়ত চাষি কিন্তু প্রধানত তার নিজস্ব পরিবারের প্রয়োজনের জন্যই কিন্তু ফসল উৎপাদন করেন এবং তারপর পরিবারের চাহিদা পূরণের পর যেটুকু উদ্বৃত্ত বা অতিরিক্ত তার কাছে থাকে সেটুকুই তিনি স্থানীয় বাজারে বিক্রি করেন। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা, কৃষির উপর জনসংখ্যার চাপ। দেখো কি বলা হয়েছে, ভারতে জনসংখ্যা অত্যন্ত বেশি এবং এই জনসংখ্যার বেশিরভাগ অংশই কৃষি নির্ভর। কৃষি ছাড়া অন্যান্য অর্থনীতি সেইভাবে উন্নত না হওয়ায় জনসংখ্যা বাড়ার সাথে সাথে কৃষির উপর চাপ বেড়েই চলেছে, ফলে সৃষ্টি হচ্ছে বেকারত্ব। তাহলে কৃষির উপর জনসংখ্যার চাপ, আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে কিন্তু আজ 2026 সালে যদি দেখা যায় 1 নম্বর স্থানে রয়েছে, বিশ্বের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র। এই অবস্থায় আমাদের ভারতীয়, আমরা জানি আমাদের জনসংখ্যার বেশিরভাগই কিন্তু কৃষির উপর নির্ভরশীল, প্রধান জীবিকাই কৃষি। তো এবার এই অবস্থায় কি হচ্ছে, কৃষির ওপরেই কিন্তু বেশিরভাগ মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে, তারা কৃষিকাজই করছেন। তো কৃষি ছাড়া অন্যান্য যে অর্থনীতি সেইভাবে উন্নত, যতটা উন্নত হওয়ার প্রয়োজন ততটা না হওয়ায় কি হচ্ছে, জনসংখ্যা যেভাবে বাড়ছে তার সাথে সাথে কৃষির ওপরও চাপ বাড়ছে, এর ফলে নানানভাবে তৈরি হচ্ছে বেকারত্ব। তাহলে এই যে কৃষির উপর জনসংখ্যার চাপ, তোমাদের এই বিষয়টা তোমরা কতটা বুঝতে পারলে? আমি আবারও বলে দিচ্ছি, কৃষির উপর জনসংখ্যার চাপ মানে হলো দিনের পর দিন জনসংখ্যা বেড়ে চলেছে। ভারতবর্ষ একটি জনবহুল রাষ্ট্র, এখানকার জনসংখ্যা অনেক। তো অন্যান্য কৃষি বাদে অকৃষিজ যে কর্মসংস্থানের সুযোগ সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় কম, যার জন্য কি হচ্ছে, কৃষির উপর অতিরিক্ত জনসংখ্যার চাপ পড়ছে। বহু মানুষ তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজকেই বেছে নিচ্ছেন। তো যার জন্য কি হচ্ছে, তৈরি হচ্ছে নানাভাবে বেকারত্ব। কৃষির উপর জনসংখ্যার চাপ বলতে এটাই মূলত বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো, কৃষিতে পশু শক্তির প্রাধান্য। কৃষিতে পশু শক্তি ব্যবহার, তোমরা তো পড়েছো অনেক আগে থেকেই বইতে যে কৃষিকাজে গরুকে ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয় লাঙল টানানোর জন্য। হ্যাঁ, এখানে মূলত সেই ব্যাপারটাই বলা হচ্ছে যে কৃষিতে পশু শক্তির প্রাধান্য। জমিতে লাঙল দেওয়া, সেচ কাজ, ফসল ঝাড়াই, পরিবহন প্রভৃতি কাজে গরু মোষ করা হয়। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার খুবই কম। তাহলে আমাদের ভারতীয় কৃষি কিন্তু মূলত বা প্রধানত পশু শক্তির উপরেই নির্ভরশীল। এই যে কৃষিকাজের বিভিন্ন যে ধরনগুলো, যেমন লাঙল দেওয়া, সেচ কাজ করা, ফসল ঝাড়াই, ফসলকে পরিবহন, ফসলকে কোনো বিশেষ জমি থেকে নির্দিষ্ট একটি স্থানে নিয়ে যাওয়া, সঞ্চয় করা, সেখান থেকে আবার বিক্রি করতে হলে বিক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, এই সমস্ত নানান কাজের জন্য কিন্তু গরু মোষই মূলত ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই অতিরিক্ত পশু শক্তির প্রাধান্য এটাও কিন্তু ভারতীয় কৃষির একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এবার 4 নম্বর যে বৈশিষ্ট্যটা তোমাদের বোঝাবো সেটা হলো মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা। দেখো, আমাদের ভারতবর্ষ মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীল। আর এই মৌসুমি জলবায়ুর একটি বৈশিষ্ট্য হলো যে তার মানে আগমন ও প্রত্যাগমন অনিশ্চিত। হ্যাঁ, এই মৌসুমি বায়ু কিন্তু প্রতি বছর নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট কোনো সময়ে ভারতে প্রবেশ করে না। নির্দিষ্ট সময়ের আগেও এসে যায় বা সময়েও আসে, বা নির্দিষ্ট সময়ের থেকে একটু দেরিতেও কিন্তু ভারতে প্রবেশ করে, যার ফলে ভারতে বৃষ্টিপাত কিন্তু কোনো বছর ঠিক সময়ে বর্ষা শুরু হয়ে যায়, কোনো বছর দেরিতে বর্ষাকাল হয়। আর যেহেতু চাষবাস কিন্তু অর্থাৎ কৃষিকাজ কিন্তু বৃষ্টির উপর কিন্তু নির্ভরশীল, কৃষিকাজের সাথে বৃষ্টির জলের কিন্তু একটি গভীর সম্পর্ক রয়েছে। জল ছাড়া তো কৃষিকাজ ভালো হবে না। এর জন্য কি হয়, কৃষিকাজে কিন্তু অনেক ধরনের ডিস্টার্ব হয়। তো যে বছর কি হয়, যে বৃষ্টিপাত কম হয় বা দেরি করে আসে, সে বছর কিন্তু ফসল উৎপাদন কিন্তু একটু সমস্যা হয়ে যায়। যেমন আমি একটু পড়ছি, দেখো, মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা। মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা আমাদের দেশের কৃষির প্রধান বৈশিষ্ট্য। কারণ আমাদের দেশের কৃষি জমির 100% জমিতে কিন্তু আজও জলসেচ, কৃত্রিম উপায়ে জলসেচ করা সম্ভব হয়নি। যার জন্য কি করা হচ্ছে,
কৃষির জলসেচের জন্যে প্রয়োজনীয় জলের চাহিদা পূরণের জন্যে মৌসুমি বৃষ্টির উপর কিন্তু নির্ভরশীল হয়ে থাকতে হয়। তো যে বছর মৌসুমি বায়ু ভালো বৃষ্টি ঘটায় সে বছর ভালো ফসল হয়, আর যে বছর কম বৃষ্টি হয় সে বছর উৎপাদন মার খায়, অর্থাৎ সে বছর উৎপাদনটা কম হয়, আশার করার মতো হয় না। মৌসুমি বায়ুর খামখেয়ালি পনায় কৃষিকাজ ব্যবহৃত হয়। অর্থাৎ বলা হচ্ছে যেহেতু মৌসুমি বায়ুর বৃষ্টির উপর নির্ভরশীল ভারতীয় কৃষি, তাই যে বছর এখানে বৃষ্টিপাত ভালো হয়, বেশি হয়, সে বছর কিন্তু ফসল উৎপাদনটাও ভালো হয়। আর যে বছর বৃষ্টিপাত কম হয় বা কোনো জায়গায় হয়তো বৃষ্টিপাত কম হলো, সেই সব জায়গায় কী হয়, ফসল উৎপাদনটা সেভাবে ভালো হয় না বা খরা সৃষ্টি হয়। তো এই ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা। আশা করি বুঝতে পারলে। পরবর্তী যে বৈশিষ্ট্য, জলসেচের ব্যবহার, এটাও কিন্তু ভারতীয় কৃষির একটি বৈশিষ্ট্য। তাহলে জলসেচের ব্যবহার কি? এখানে এখনও পর্যন্ত ভারতের মোট কৃষি জমির 1/3 সেচের আওতাভুক্ত। ফলে 1/3 অর্থাৎ 2/3 জমিতে বছরে মাত্র একবার ফসল হয়। যে বছর বৃষ্টি কম হয় সেচের অভাবে ফসল উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। দেখো, জলসেচের ব্যবহার, তো আমাদের কৃষি জমির আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি এখানে দেখা যাচ্ছে যে 1/3 জমিতে জমি হলো সেচের আওতাভুক্ত। মোটামুটি ধরো যদি টোটাল জমিকে আমরা 100 ধরি, তাহলে কিন্তু এই হিসাব অনুযায়ী ধরো বেশি জোর 35%, মানে তার 35 জমিতে জমি জলসেচের আওতাভুক্ত। হ্যাঁ, কিন্তু বর্তমানে 2026 সালের পরিসংখ্যান যদি আমরা দেখি, একটু অন্যরকম হবে হিসাবটা। সেখানে হলো 100 জমির মধ্যে 55 অর্থাৎ 55% জমি জলসেচের আওতাভুক্ত। বুঝতে পারলে তো? তাহলে আচ্ছা 55 মোটামুটি ধরো 4/2 জমিতে আমি ধরলাম জলসেচের আওতাভুক্ত। তাহলে 4 যে আরও বাকি 2 জমি রয়েছে, অর্থাৎ প্রায় 45% জমি, সেখানে কিন্তু জলসেচ কিন্তু খুব একটা ভালো ব্যবস্থা নেই। এর জন্য কি হয়, যে বছর জলসেচের অভাব হয় ফসল দারুণভাবে ব্যাহত হয়। যেখানে সেই সব জায়গায় জলসেচ ভালো করা সম্ভব না হলে ফসলেরও উৎপাদন ব্যাহত হয়। তো এই হলো ব্যাপারটা। এর জন্য কিন্তু সম্পূর্ণ কৃষি জমিতেই জলসেচের ব্যবস্থা থাকা প্রয়োজন। ঠিক আছে, এবার যে বৈশিষ্ট্যটা 6 নম্বরে, ক্ষুদ্রাকৃতি জমি জোত। ক্ষুদ্রাকৃতি জমি জোত, একবার রিডিং করছি দেখো। বংশ পরম্পরায় জমি ভাগ হয়ে ছোট হতে হতে এত ছোট হয়েছে যে তাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সম্ভব নয়। জমি ভাগ হওয়ার কারণে জমি অপচয় হয়। ব্যাপারটা হলো ক্ষুদ্রাকৃতি জমি জোত। এটা হলো একটি জমি একজন কৃষক যখন চাষ করেন, তার যে মোট জমি, সেই জমিতে তিনি খুব ভালোভাবেই ধরো চাষ করছেন, এবং পরবর্তীকালে দেখা গেল তার 3টি ছেলে রয়েছে, এবং বংশ পরম্পরায় হয়তো দেখা গেল তার সেই জমিটা 3 ছেলের জন্য 3 ভাগ হয়ে গেল। প্রত্যেকের ভাগে কিন্তু জমি এবার অল্প হয়ে গেল, এবং প্রথম অবস্থায় সেই কৃষকের মোট যে জমি ছিল, পরবর্তীতে সেই জমিটা 3 ভাগ হওয়ার জন্য কিন্তু তাদের কৃষি জমিগুলোর আয়তন কিন্তু ছোট হয়ে গেল। এইভাবে কিন্তু বর্তমানে আমাদের ভারতের কৃষিক্ষেত্রে কিন্তু জমি ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জমিগুলো নানান কারণে, পারিবারিক বংশগত কারণে কিন্তু এই জমিগুলো ভাগ হয়ে যাওয়ার জন্য জমিগুলোর প্রত্যেকের জমি ক্ষুদ্র, মানে একটু আয়তনে কমে যাচ্ছে। যার জন্যে এত জমির পরিমাণ যদি প্রত্যেকের ছোট হয়ে যায় বা কম হয়, তাহলে কিন্তু সেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হয় না। আর জমি যত ভাগ হয় ততই কিন্তু বিভিন্ন কারণে জমি নষ্ট হয়। হ্যাঁ, জমি অপচয় হয়। এটাই এখানে বলা হচ্ছে ক্ষুদ্রাকৃতি জমি জোত। এটাও কিন্তু ভারতীয় কৃষির একটি বৈশিষ্ট্য, তোমরা বুঝতে পারলে। পরবর্তী বৈশিষ্ট্য, কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। দেখো কি বলা হচ্ছে, শোনো। এগুলির ব্যবহার ভারতীয় কৃষিতে বহুল বেড়েছে, কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে জমির উর্বরতা যেমন কমেছে, তেমনি পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার, কীটনাশক ব্যবহার করা হয় বিভিন্ন কীটপতঙ্গ, অনিষ্টকারী পোকা, এদের হাত থেকে ফসল এবং গাছকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। হ্যাঁ, তো এগুলো কি হয়, অনেক সময় তাদের ফসলেরও তো হয়তো কীটপতঙ্গের হাত থেকে ফসলকে বাঁচায়, গাছগুলিকে বাঁচায়, কিন্তু এরা কিন্তু ওই ফসলেরও কিন্তু ক্ষতি করে, ফসলের মধ্যেও কিন্তু বিষক্রিয়া প্রভাব ঘটায়।
আচ্ছা, তারপরে হলো এই কীটনাশকগুলো অতিরিক্ত ব্যবহারের জন্য যে জমিতে চাষবাস হচ্ছে সেই জমিরও কিন্তু মাটিরও কিন্তু ক্ষতি করে। তো এইভাবে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে একটা। আর রাসায়নিক সার ফসল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, এতেও কিন্তু ফসলেরও যেমন পুষ্টিগুণ কমছে, পাশাপাশি মাটি বিশেষ করে পরিবেশেরও কিন্তু ক্ষতি হচ্ছে। এটাই বলা হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। তাহলে কি উপায় আছে? এই কারণেই জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার বাড়ছে। একমাত্র জৈব সার আর কীটনাশক তো ব্যবহার করতে হবে, কিন্তু সেটা জৈব কীটনাশক হতে হবে। তো জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করলে ফসল, মাঠের জমির যে বিভিন্ন যে গাছ, তারপর মাটি ও পরিবেশ কোনোটিরও ক্ষতি হবে না। তো এর জন্যে কিন্তু বর্তমানে কী করা হবে, জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার কিন্তু বাড়ানো হচ্ছে। তো এটাই হলো যে কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার, এটাও ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য। ৮ নম্বর যে বৈশিষ্ট্যটি, খাদ্যশস্যের প্রাধান্য। দেখো কি বলেছে, এদেশের প্রচুর লোকের খাদ্যের যোগানের জন্য খাদ্যশস্য উৎপাদনের প্রাধান্যই বেশি, বাণিজ্যিক শস্য কম। ব্যাপারটা হলো আমাদের দেশের, প্রথমেই বলেছিলাম যে আমাদের দেশের জনসংখ্যা প্রচুর, হ্যাঁ। তো এই এত অত্যধিক জনসংখ্যার যে খাবারের চাহিদা পূরণ করার জন্যে প্রথমেই চাষ করতে হয় খাদ্যশস্য, ধান, গম। এবার সেই শস্য উৎপাদনের উপরেই জোর দেওয়া হয় বেশি। বিভিন্ন যে বাণিজ্যিক শস্য যেমন চা, পাট, কার্পাস, এগুলো কিন্তু তুলনামূলক কম উৎপাদন করা হয়। 2/3 ভাগ জমি খাদ্যশস্য, বিশেষত ধান, গম, মিলেট ইত্যাদি উৎপাদনে ব্যবহার করা হয়। আমাদের মোট কৃষি জমির প্রায় 3 ভাগের 2 ভাগ কিন্তু খাদ্যশস্য উৎপাদনের জন্যই ব্যবহার করা হয়। বাকি 1 ভাগ জমিতে বিভিন্ন বাণিজ্যিক শস্য যেমন পাট, চা, কার্পাস বা এই ধরনের আরও কিছু বাণিজ্যিক শস্য উৎপাদন করা হয়, চাষ করা হয়। এটাও কিন্তু ভারতীয় কৃষির একটি বৈশিষ্ট্য যে ভারতীয় কৃষি জমির বেশিরভাগ জমিতেই শুধুমাত্র খাদ্যশস্য চাষবাস করা হয়, ধান, গম, মিলেট ইত্যাদি। এবং কম কম জমিতেই কিন্তু বিভিন্ন বাণিজ্যিক শস্য চাষবাস করা হয়। আর বাণিজ্যিক শস্যের সাথেই কিন্তু অর্থনীতি যুক্ত আছে। কাজেই বাণিজ্যিক শস্য উৎপাদন বৃদ্ধি করা না গেলে অর্থনীতির উন্নতি বা বিদেশি মুদ্রা কিন্তু আমদানি করাও মানে সম্ভব হয় না। আচ্ছা, এবারের যে বৈশিষ্ট্য, পশুখাদ্যের অভাব। যদিও ভারতে গৃহপালিত পশুর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, তবুও, আচ্ছা চলো নেক্সট পেজে আমরা যাই। কি বলা হচ্ছে দেখো, এদেশে তেমনভাবে চাষ হয় না, পশুপালন চারণ ভূমি নির্ভর। ব্যাপারটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে পশুপালন করা হয় তা কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পশুর পরিমাণ কিন্তু বেশি। তো আমাদের দেশে কিন্তু যে পশুপালন যে করা হয় তা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বেশি ছাড়া কম নয়। এবং এই যে বিশাল সংখ্যায় পশু যে পালন করা হয়, এদের যে খাদ্যের চাহিদা, তার জন্যে কিন্তু সেভাবে পশু খাদ্যের কোনো চাষবাস বা পশু খাদ্যের ব্যবস্থা করা হয় না। পশুপালন চারণভূমি নির্ভর। বিভিন্ন তৃণভূমি জমিতে কিন্তু এই পশুদেরকে জমির ঘাস বা লতাপাতা, এইগুলো কিন্তু ঘাস জাতীয় বিভিন্ন গাছপালা, এগুলোই কিন্তু এদের খাদ্য হিসাবে প্রধানত ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের ভারতের যে পশু পালন করা হয়, পশুর এই বিশাল সংখ্যক পশুর খাদ্য হিসাবে আলাদা কোনো পশু খাদ্য চাষের ব্যবস্থা সেইভাবে নেই। তাদের খাদ্যর জন্য কিন্তু বিভিন্ন তৃণজমি, যেগুলিকে চারণভূমি বলা হয়, সেই জমির উপরই নির্ভর করতে হয়। পশুখাদ্যের অভাবে দুধ, মাংস ইত্যাদির উৎপাদন কম। এবং পশুখাদ্য আলাদাভাবে সেরকম কোনো ব্যবস্থা বা চাষবাসের ব্যবস্থা নেই। পশুর অনুপাতে কিন্তু ভারতে সেরকম একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু পশুখাদ্যের চাষবাস করা হয় না। যার জন্য কি হলো, পশুখাদ্যের অভাবে দুধ, মাংস ইত্যাদির উৎপাদনও কম, যেহেতু তারা প্রধানত চারণভূমির সেই তৃণভূমির উপরেই কিন্তু ঘাস ইত্যাদি উপরেই কিন্তু তারা খাদ্যের জন্য নির্ভরশীল। আচ্ছা, এটাও একটা বৈশিষ্ট্য। এবার 10 নম্বর যে বৈশিষ্ট্যটি, বহু শস্যের উৎপাদন। সুবিশাল দেশের বিভিন্ন অংশে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা ইত্যাদি তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফসলের চাষ হয়। পৃথিবীর অন্য কোনো দেশে এত ধরনের ফসলের চাষ হয় না। দেখো, বহু শস্যের উৎপাদন, এটা ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য।
ভারতবর্ষ কিন্তু একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, ভূপ্রাকৃতিক দিক থেকেও বৈচিত্র্যপূর্ণ দেশ। কারণ ভারতবর্ষের মধ্যে সমভূমি রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে, মরুভূমি রয়েছে। তো এত ধরনের কিন্তু ভূপ্রকৃতি আমরা দেখতে পাই ভারতবর্ষে অবস্থিত। তো এবার এই যে মরুভূমি, পার্বত্য অঞ্চল, সমভূমি, এই তিনটি অঞ্চলের মৃত্তিকা, জলবায়ু, তাপমাত্রা এগুলো কিন্তু একই নয়, সেম নয়। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের। মরুভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল এবং সমভূমি অঞ্চল, এই তিনটি অঞ্চলের মধ্যে মৃত্তিকার ডিফারেন্স রয়েছে, টেম্পারেচারের ডিফারেন্স রয়েছে, বৃষ্টিপাতের কিন্তু ডিফারেন্স রয়েছে। তো ভূপ্রকৃতিরও ডিফারেন্স রয়েছে। তো এর জন্যে কিন্তু এক এক ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ অঞ্চলে এক এক ধরনের ফসলের চাষ হয়। তো পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু, পৃথিবীর সব দেশেই কিন্তু এত ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যও নেই। আর যার জন্যে কিন্তু মৃত্তিকা, জলবায়ু, বৃষ্টিপাত ইত্যাদির মধ্যে এত ডিফারেন্সও লক্ষ্য করা যায় না, যার জন্যে পৃথিবীর অন্য কোনো দেশে এত ধরনের ফসলের চাষ হয় না। ভারতবর্ষে তোমরা তো জানো, ভারতে মরু অঞ্চলে ক্যাকটাস বা আরও এই ধরনের অনেক ফসল না, এই ধরনের বিভিন্ন গাছপালা চাষ হয়, গাছপালা হয় আর কি। তো সেখানেও কিছু অল্প পরিমাণে ফসল চাষ হয়। তো বর্তমানে বিজ্ঞানের উন্নতির কারণে, জলসেচ এবং উন্নত কৃষি ব্যবস্থার জন্য সেখানেও খুবই কম মাত্রায় চাষবাসের ব্যবস্থা হয়েছে। তো এখন কিন্তু পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চলের মৃত্তিকায় এক ধরনের ফসলের চাষ হবে, আবার সমভূমিতে ধান, পাট এগুলো কিন্তু খুবই ভালো চাষ হয়। ধান, পাট, কোথাও গম, মৃত্তিকা, জলবায়ু, বৃষ্টিপাত অনুযায়ী এগুলো হয়। তো সেটাই এখানে বলা হচ্ছে, বহু শস্যের উৎপাদন মানে ভারতবর্ষে কিন্তু এই যে ভূপ্রকৃতি, জলবায়ু, বৃষ্টিপাত, মৃত্তিকা ইত্যাদির উপর নির্ভর করে এক এক স্থানের এক এক অবস্থা এগুলো। তো এর উপর নির্ভর করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়। পৃথিবীর অন্য কোনো দেশে এত ধরনের ফসলের চাষ হয় না। এটাই হলো বহু শস্যের উৎপাদন। তাহলে আজকে এতক্ষণ তোমাদের বোঝালাম যে ভারতবর্ষের কৃষির বৈশিষ্ট্য। শেষ বৈশিষ্ট্যটি হলো বহু শস্যের উৎপাদন, 10 নম্বর যেটা বৈশিষ্ট্য। তার আগে তোমাদের বোঝানো হয়েছিল যে বৈশিষ্ট্যটি 9 নম্বরে পশু খাদ্যের অভাব, 8 নম্বরে যে বৈশিষ্ট্যটা তোমাদের বোঝালাম খাদ্য শস্যের প্রাধান্য, 7 নম্বরে তোমাদের যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করেছিলাম কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার, 6 নম্বর বৈশিষ্ট্যটি ছিল ক্ষুদ্রাকৃতি জমি জোত, 5 নম্বর বৈশিষ্ট্য জলসেচের ব্যবহার, 4 নম্বর বৈশিষ্ট্যটি ছিল মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা, 3 নম্বর যে বৈশিষ্ট্যটা তোমাদের সাথে আলোচনা করলাম কৃষিতে পশু শক্তির প্রাধান্য, ভারতীয় কৃষির 2 নম্বর যে বৈশিষ্ট্যটি কৃষির উপর জনসংখ্যার চাপ, এবং ভারতীয় কৃষির বৈশিষ্ট্যর আলোচনার শুরুতেই যে বৈশিষ্ট্যটা সবার প্রথমে আলোচনা করেছিলাম সেটা হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই এতগুলো বৈশিষ্ট্য, ভারতীয় কৃষির এতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের আজকে এই ভিডিও আলোচনাতে আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভারতীয় কৃষির এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়ে নেবে, পড়ে তোমরা নিজের ভাষায় এরকম পয়েন্ট পয়েন্ট করে তোমরা নিজের ভাষায় সেটাকে লিখে একদম সংশোধন করে রেডি করে নেবে, ঠিক আছে? তোমরা মোটামুটি 7-8খানা বৈশিষ্ট্য হলেও তোমরা পড়ে তোমরা তৈরি রেখো, ঠিক আছে? তাহলে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি এবং আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আর সব শেষে তোমাদেরকে বলছি, ক্লাস 10 বা মাধ্যমিকের জিওগ্রাফি ক্লাসগুলো যোগদান করার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা সবার প্রথমে এই ক্লাসগুলোতে যোগদান করতে পারবে। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো।